শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজ ডাকাত ব্রাহ্মণ ও ধার্মিক বকের গল্প বলবো। প্রাচীনকালে গৌতম নামে এক অতি মূর্খ ভিক্ষুক ব্রাহ্মণ ছিল। ব্রাহ্মণ হলেও পড়াশুনো বেদ বেদান্ত জানার বিন্দুমাত্র ইচ্ছা তার ছিল না। ওই ভিক্ষে করে পেট তো বেশ ভরে যাচ্ছে, এইটুকু হলেই তার হবে, জ্ঞানের কোনো প্রয়োজন নেই। ব্রাহ্মণের বেশে থাকতো বলে লোকে ভাবত সে অনেক কিছু জানে, সেই ভেবেই তাকে তারা ভিক্ষে দিত। একবার ভিক্ষে করতে করতে উত্তর দেশে এক ডাকাতের বাড়ি গিয়ে সে উপস্থিত হলো। সেখানে গিয়ে দেখে ডাকাত তার গ্রামের সবাইকে খুব সুখে রেখেছে। সেখানে কিছুর অভাব নেই, সুখ শান্তি ঐশ্বর্য আমোদ আহ্লাদ কিছুরই অভাব নেই। ব্রাহ্মণ সেই ডাকাত রাজার কাছে গিয়ে বলল, আমাকে বাড়ি ঘর 1 বছরের জন্য খোরাক সব দাও, আমি তোমার এই গ্রামেই বাস করব। ডাকাত তখন বলে, তো আমার পরম সৌভাগ্য, আমার গ্রামে একজন ব্রাহ্মণ বাস করবেন, খুব আনন্দের কথা। এই বলে বাড়ি ঘর 1 বছরের খোরাক সব দিলেন। দিন যায় মাস যায়, দেখতে দেখতে বছর গড়িয়ে গেল। এত আরাম ব্রাহ্মণের বাড়ি ছাড়ার মোটেই ইচ্ছা হলো না। কি ঘুরে ঘুরে ভিক্ষে করে কষ্ট পাবে, তার থেকে এই গ্রামেই যদি আরামে জীবনটা কাটিয়ে দেওয়া যায় সেটাই ভালো হয়। এই ভেবে ব্রাহ্মণ করলো কি, ডাকাতের মেয়েকে বিয়ে করে নিল। করে পুরো ডাকাত হয়ে গেল। তীর ধনুক চালাতে শিখলো, শিকার করতে শিখলো, আর শিকার করে পশু পাখি মেরে খেয়ে দিয়ে বিশাল চেহারা বানালো। এখন সে মস্ত ডাকাত। এদিকে গৌতমের এক পরম ধার্মিক ও পণ্ডিত ব্রাহ্মণ বন্ধু ছিল। সেই বন্ধু গৌতমের সংবাদ বহুদিন না পেয়ে খুঁজতে খুঁজতে এই ডাকাতের গ্রামে এসে উপস্থিত হলো। দেখে বেশ কতগুলো হাঁস মেরে সেগুলো কাঁধে নিয়ে গৌতম রাস্তা দিয়ে যাচ্ছে। এই দেখে বন্ধুর খুব কষ্ট হলো মনে মনে। গিয়ে গৌতমকে বলল, এ কি দশা, এত অধঃপতন তোর? ব্রাহ্মণ কুলে জন্মে ডাকাত হয়ে এত হত্যা কেন করছিস? গৌতমের যে পড়াশুনো বেদ বেদান্ত মোটেই পছন্দ নয়, তার চিন্তা সারাক্ষণ কি খাই। কথায় বলে না, আহার নিদ্রা ভয় যত বাড়াবে তত হয়। গৌতমেরও সেই অবস্থা, সারাক্ষণ খাই, তারপরে টেনে ঘুম থেকে উঠেই আবার খাই। তবে ব্রাহ্মণ বন্ধু অনেক বোঝানোয় গৌতমের একটু অনুতাপ হলো। বলল, ঠিক আছে, রাতটুকু আমার বাড়িতে থাকো, কাল ভোর বেলাতে 2 বন্ধু বেরিয়ে পড়ব। সেই ব্রাহ্মণ বন্ধু এই অপবিত্র স্থানে বিন্দুমাত্র জলও স্পর্শ করলেন না। তার এত নোংরা লাগছিল যে ভোর হতে না হতেই কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেলেন। খানিক পরে গৌতমও সব ছেড়ে যেদিকে 2 চোখ যায় বেরিয়ে পড়ল। দিশাহীন লক্ষ্যহীন পথ চলতে থাকলো। প্রকৃতির শোভা সে বিন্দুমাত্র উপভোগ করতে পারল না। পথের সুন্দর পাখির গান তার কানেও গেল না। শুধু ছুটে চলেছে, কখনো বনের মধ্য দিয়ে, কখনো বা মাঠের মধ্য দিয়ে। সেই মাঠের বালি যে সোনা তাও তার চোখে পড়ল না। উদ্দেশ্যহীন ভাবে দৌড়ালে যা হয়। এক সময় এক বট গাছের ছায়ায় গৌতম একটু বিশ্রাম নিতে থামল। সেখানের বাতাস কি স্নিগ্ধ শীতল, সুগন্ধতে ভরা। ক্লান্ত শরীরে ঘুম চলে এলো। সন্ধেবেলায় গৌতমের যখন ঘুম ভাঙল, তাকিয়ে দেখে এক সুন্দর বক পাখি, যার নাম রাজধর্ম। দেবতাদের মতো উজ্জ্বল, সারা শরীরে তার অলংকারে সুশোভিত। সেই বক গৌতমের দিকে তাকিয়ে হাসছে, বলছে, আমার বড় সৌভাগ্য যে আপনি আমার বাসায় অতিথি হয়েছেন। সন্ধে হয়ে গেছে, কাজেই আজ রাতটুকু এখানেই থেকে যান, আপনার খাবারের ব্যবস্থা আমি করছি। বলে উড়ে গিয়ে গঙ্গা থেকে নানা রকম মাছ নিয়ে আসলো, ফুলের বিছানা পেতে দিল। খাওয়া দাওয়া শেষ হয়ে যখন ব্রাহ্মণ শুতে গেল, নিজের ডানা দিয়ে
হাওয়া করে দিল। বক গৌতমকে জিজ্ঞাসা করল, ব্রাহ্মণ, আপনি এদিকে কেন এসেছেন? গৌতম বলল, ধন পাবার আশায়। বক বলল, তাহলে চিন্তা করবেন না, আমিই আপনাকে সাহায্য করব। এখন রাতটুকু বিশ্রাম করুন। ভোরবেলায় গৌতমকে পথ দেখিয়ে বক বলল, এই পথে এগিয়ে গেলে আমার রাক্ষস বন্ধু বিরূপাক্ষের রাজ্য, তার রাজধানী মেরুব্রজ। ওখানে গেলে আপনার জীবনে ধনের অভাব আর হবে না। আমি তার কাছে খবর পাঠিয়ে দিচ্ছি। গৌতম ধনের লোভে সেই পথে হাঁটা দিল। রাজধানী মেরুব্রজে পৌঁছতেই সিপাই তাকে সেলাম করে আদর করে বিরূপাক্ষের কাছে নিয়ে গেল। বিরূপাক্ষ ধীর বুদ্ধিমান লোক ছিলেন। ব্রাহ্মণ গৌতমকে দেখে বেদ বেদান্ত তপস্যা ব্রহ্মচর্যের নানা কথা জিজ্ঞেস করতে লাগলেন। মূর্খ গৌতম তো কোনো উত্তরই দিতে পারে না, শুধু বলে, আমি ব্রাহ্মণ। বিরূপাক্ষ বললেন, সে তো বুঝলাম, তা ব্রাহ্মণের কি করা হয়? ব্রাহ্মণও তার অতীতের কথা বলে যে সে ব্রাহ্মণ কুলে জন্মেও ব্রাহ্মণের ধর্ম না নিয়ে ডাকাত ধর্ম নিয়েছিলেন এবং অনেকটা জীবন তার এই ডাকাত ধর্মেই কেটেছে। বিরূপাক্ষ বুঝলেন এ ব্যক্তি দানের উপযুক্ত নয়। তিনি বললেন, ব্রাহ্মণ, আজ খুব ভালো দিনে আপনি আমার রাজ্যে এসেছেন। আজ কার্তিক পূর্ণিমা। আজ আমি সহস্র ব্রাহ্মণদের রাশি রাশি ধনরত্ন দান করব, কিন্তু ধনরত্ন নিয়ে আজই তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ কেবল আজকের দিনে আমরা রাক্ষসরা মানুষদের মারি না। সত্যি সত্যি বহু ব্রাহ্মণ সেদিন উপস্থিত হয়ে প্রচুর ধনরত্ন পোটলায় বেঁধে তেছুট, যত তাড়াতাড়ি রাজ্য ছেড়ে যাওয়া যায়, নইলে তো রাক্ষসের পেটে চলে যেতে হবে। গৌতম করল কি, বিশাল একটা পোটলা বানিয়ে কাঁধে নিয়ে দৌড়তে দৌড়তে সেই বকের বাসায় এসে থামল। এত দূর এক নিঃশ্বাসে দৌড়ে তার শরীরে এত ক্লান্তি এসে গেল যে পার চলছে না। ক্লান্তিতে পুটুলিটা পাশে রেখে ঘুমিয়ে পড়ল। রাজধর্ম এসে ক্লান্ত ব্রাহ্মণকে দেখে ডানা দিয়ে হাওয়া করে দিল। ভালো সুস্বাদু মাছ এনে খাইয়ে তার খিদে মেটালো। রাতে শুয়ে শুয়ে গৌতম ভাবছে, আবার হাঁটতে হবে। ধনরত্নে ভরা এই বিশাল ভারী পুটুলি সে বইবে কি করে? নিশ্চয়ই খুব খিদে পেয়ে যাবে, তখন কোথায় পাবে খাবার? ভাবছে আর উপরে শুয়ে থাকা বকের দিকে তাকাচ্ছে। আর ভাবছে, বকটা তো বেশ ঘুমোচ্ছে, ওটাকে মেরে আগুনে পুড়িয়ে নিয়ে গেলেই হয়। বড্ড নিম্ন মনোবৃত্তির গৌতম, যেই ভাবা তেমনি কাজ। যে এত আদর করে খাওয়ালো, ডানায় শীতল বাতাসে ঘুম পাড়িয়ে দিল, ধনরত্ন পাইয়ে দিল, তার ঘুমের সুযোগ নিয়ে এই ভণ্ড ব্রাহ্মণ বককে মেরে পালক ছাড়িয়ে আগুনে পুড়িয়ে পুটলি করে নিয়ে রওনা দিল। ব্রাহ্মণ খুব অকৃতজ্ঞ লোক। এদিকে রাজধর্ম প্রতিদিন ভোরে উঠে প্রথম কাজ ব্রহ্মাকে প্রণাম করা, তার পরের কাজই হলো বিরূপাক্ষের সঙ্গে দেখা করা। রাজধর্ম সেদিন না আসায় বিরূপাক্ষের চিন্তা হলো। সঙ্গে সঙ্গে রাজধর্মের খোঁজে নিজের ছেলেকে পাঠালো। ছেলে এসে দেখে বটগাছের তলায় বকের পালক পড়ে আছে। রাজধর্ম কোথাও নেই। সেই বকের পালক নিয়ে বিরূপাক্ষকে দিতে বিরূপাক্ষ কয়েকজন রাক্ষসকে গৌতম ব্রাহ্মণের খোঁজে পাঠালো। ব্রাহ্মণকে তার মোটেই সুবিধার লাগেনি। রাক্ষসরা দুষ্ট ব্রাহ্মণকে ধরার জন্য ছুটল। বককে তারা সবাই খুব ভালোবাসত। একটু এগিয়ে যেতেই ব্রাহ্মণকে পেয়ে গেল। রাক্ষসের নজর এড়ানো কি অত সহজ? ব্রাহ্মণের পুটুলি খুলে তারা রাজধর্মের মাংস দেখতে পেল। সেই সরল হৃদয় সুন্দর পাখিটির এই দুর্দশা দেখে রাক্ষসরা কেঁদে ভাসিয়ে দিল। গৌতমকে চুলের মুঠি ধরে মেরুব্রজ নগরে বিরূপাক্ষের সামনে এনে হাজির করল। বিরূপাক্ষ বন্ধুর এই অবস্থা দেখে রাগে কাঁপতে লাগলো। সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, এই দুরাত্মা ব্রাহ্মণকে এখনই বধ করে কুটি কুটি করে কেটে দাও। রাজ আজ্ঞা পেয়ে রাক্ষসরা ব্রাহ্মণকে বধ করে কুটি কুটি করে কেটে ফেলল। কোনো রাক্ষস এই অকৃতজ্ঞ দুষ্ট ব্রাহ্মণকে খেতে রাজি হলো না। এদিকে সুন্দর সুগন্ধি চন্দন কাঠের চিতা সাজিয়ে যত্ন করে
শ্রদ্ধা ভরে বন্ধু রাজধর্মের অন্ত্যেষ্টির আয়োজন করল। পোড়া মাংস, ফেলে দেওয়া পালক সব সেই চন্দন কাঠের উপর সাজিয়ে রাখা হলো। তখন স্বর্গ থেকে বকের মাতার চোখের জল এসে বকের উপর যেই পড়ল, অমনি রাজধর্ম বেঁচে উঠল। তখন কি আনন্দ সবার! খুব জোরে ওরা হাততালি দিয়ে উঠল। রাক্ষসরাজ রাজধর্মকে জড়িয়ে ধরলেন। মেরুব্রজে কয়েকদিন ধরে উৎসব চলতে থাকলো। রাক্ষসরাজ বিরূপাক্ষ বললেন, অপাত্রে কখনোই দান করা উচিত না।